সংস্কারের মৌলিক বিষয়গুলো বিশেষ করে আইনসভা নিয়ে এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না দলগুলো। এর মধ্যে নির্বাচন ও সংস্কার ইস্যুতে এক ধরনের মেরুকরণ স্পষ্ট রাজনীতির মাঠে। এদিকে আলোচনায় এসেছে ফ্যাসিবাদ ফিরে আসা, আওয়ামী লীগের রাজনীতি, এসব বিষয় কথা হচ্ছে। নবগঠিত এনসিপির সমাবেশ ঘিরে উত্তেজনা, সংঘাত, হামলার বিষয়টিও। এসব বিষয় নিয়ে আজকের ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আপা, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। শুরুতে আমরা দু একটা মন্তব্যের প্রতিক্রিয়া নিয়ে শুরু করি। যেমন আজকে বিএনপির একজন শীর্ষ নেতা, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি বলেছেন যে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না, আর তেমন রাজনৈতিক প্রেক্ষাপটও তৈরি করতে হবে। এটা একটা মন্তব্য। আরেকটা মন্তব্য আমরা দেখছি যে সরকার নির্বাচন ঠেকানোর যতই চেষ্টা করুক না কেন ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হবে, এটা বলেছেন আরেকজন নেতা শামসুজ্জামান দুদু। আর এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, উনি বলছেন যে বিএনপি জামাতের কারণে বারবার আওয়ামী লীগের উত্থান হয়েছে, আওয়ামী লীগকে ফিরিয়ে রিকনসিলিয়েশন করতে চাই। শুরুতে শামসুজ্জামান দুদু ওনার মন্তব্যটার, ওনার যে বক্তব্য, এটার একটা প্রতিক্রিয়া নিয়ে শুরু করি আমরা। আপা, এই যে সরকার নির্বাচন ঠেকানোর যতই চেষ্টা করুক না কেন ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে, সরকারের পক্ষ থেকে তো বলাই হচ্ছে যে ফেব্রুয়ারি কিংবা জুন। সরকারের যিনি মুখপাত্র, এই যে প্রেস সেক্রেটারি আছেন, উনিও বলছেন। মানে বিএনপির এরকম সন্দেহ কেন হচ্ছে, বা যে সন্দেহটা বিএনপি সবসময় করে আসছে সেখান থেকে বের হতে কেন পারছে না? অনেক ধন্যবাদ আপনাকে আজহার। আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত দর্শকদের যারা আমাকে শুনছেন। বিএনপি এই সন্দেহ থেকে বেরোতে পারছে না, হ্যাঁ, এটা একটা গুড স্টেটমেন্ট, কিন্তু আমি এটা একটু আগে থেকে আপনাকে অ্যান্সার করি। বিএনপি হচ্ছে সেই দল, যেই দল গত 17-18 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে জনগণের ভোটাধিকারের জন্য যুদ্ধ করেছে এবং প্রতিবারই নানা ধরনের পলিটিক্যাল সিচুয়েশন ডেভেলপ করেছে। আলটিমেটলি যেই পার্টিটা তখন পাওয়ারে ছিল সে কিন্তু মাফিয়াতে পরিণত হয়েছে এবং নির্বাচন ব্যবস্থাটাকে মানে একটা তামাশা বা প্রহসনে পরিণত করেছে। দেখুন, যেটা মানে দুদু ভাইয়ের কমেন্ট, সেইটা অবশ্যই ওনার একান্ত ব্যক্তিগত, তারপরেও সেটার কিন্তু অনেকগুলো কারণও আছে। যখনই আপনি দেখেন এই যে 5ই আগস্ট বা 36শে জুলাইয়ের পরে নতুন যে সময়, আমরা আশা করেছি যে সরকার 4টা ম্যান্ডেট নিয়ে কাজ শুরু করেছে। তার ম্যান্ডেটগুলো নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন, মানে আহতদের চিকিৎসা, নিহতদের পুনর্বাসন, তা বিচারিক ব্যবস্থা এবং বিচার করা তাদের দাগীদের, জুলাই দাগীদের। তৃতীয় হচ্ছে সংস্কার, চতুর্থ নির্বাচন। এটা কোনোটাই কিন্তু কোনোটার সাথে সাংঘর্ষিক নয় আজহার। এটা প্রতিটার পাশাপাশি চলার মতো বিষয় এবং পাশাপাশি সরকার নানাভাবে দেখা গেছে যে চেষ্টা করেছে চালিয়ে নিয়ে যাওয়ার। কখনো সেটা স্লো হয়েছে, কখনো সেটা মানে অগ্রগতি দেখেছি আমরা, কিন্তু কাজটা তারা করেছেন বা করে যাচ্ছেন এখনও। এখন যেটা হয়েছে, এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে যখনই আমাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল যারা এখন মাঠে আছেন, কোনো কিছু ঘটলেই বা ইদানিং যেন মনে হয় যে এক ধরনের উপলক্ষ তৈরি করা হচ্ছে যেখানে মানে বলার সুযোগ আছে, যাই ঘটুক না কেন একটা কথা তারা বলছে যে নির্বাচনের পরিবেশ নাই, নির্বাচন কেন এখনই দিতে হবে, বা নির্বাচন কিভাবে সরকার করবে। একটা দল নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছে, এমনভাবে কথাগুলো বলা হয় আজহার, যেন মনে হয় যে নির্বাচনটা চাওয়াটা বিএনপির অপরাধ। বিএনপি কিন্তু সংস্কার প্রসেসে প্রথম থেকে সরকারের সাথে আছে। এই সরকার কিন্তু মানে এক আওয়ামী লীগ ছাড়া বাকি সমস্ত জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডারদের সরকার, বিএনপি তার সর্বশক্তি দিয়ে। আপা, এখানে আমি আপনাকে একটু প্রশ্ন করি আপা। সেটা হলো যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই জুলাইয়ের যারা আহত বা শহীদ যারা আছে, কিংবা এই যে বিএনপির অনেক নেতাকর্মী তো সেখানে শহীদ এবং আহত সেটা আছে, সামগ্রিকভাবে যদি অন্য দলগুলোর কথাও যে ধরি যে না, কিছু প্রয়োজনীয় সংস্কার হোক, এরপরে নির্বাচনটা হবে, এই দাবিটা তো আমার কাছে মনে হয় যে বিএনপিও বিভিন্ন সময় বলেছে। মানে এটা কি অমূলক?
না, কিন্তু সংস্কার প্রসেসে তো আমরা আছি। এখানে প্রয়োজনীয় সংস্কার বলতে আসলে আজহার আপনি কি বুঝেন এটা তো ইম্পর্টেন্ট। প্রয়োজনীয় সংস্কারটা আসলে কি, আপনি কোন পয়েন্টটা, আপনার হোয়াট ইজ ইউর ডিফাইনিং পয়েন্ট? এই প্রয়োজনীয় সংস্কার, অল্প সংস্কার, বেশি সংস্কার, আপনি আসলে ঠিক কীভাবে এই প্যারামিটারটা বুঝাচ্ছেন আমাকে সংস্কারের? এই আমি যদি আপনাকে বলি যে বিএনপি কিন্তু সেই দল যে সরকার পতন হয়নি, বিগত সরকার, এই মাফিয়া ফ্যাসিস্ট সরকার পতনের সম্ভাবনাও যখন ছিল না, 2016 সালে প্রথম আমরা ভিশন 2030 দিয়েছি এবং তখন থেকে কিন্তু সংস্কার প্রস্তাবনা বিএনপির দেওয়া শুরু হয়েছে। পরবর্তীতে 2023-এ এসে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সাথে যে যুগপৎ আন্দোলনরত দলগুলো, তারা সবাই মিলে আমরা 31 দফা দিয়েছি সংস্কারের। সংস্কার শব্দটা যখন আসেইনি, আজ অভ্যুত্থানের কোনো সম্ভাবনাও যখন ছিল না, তখন থেকে সংস্কার নিয়ে কিন্তু বিএনপি কাজ করছে। কারণ বাংলাদেশের রাষ্ট্র কাঠামো আসলেই এতটাই ভঙ্গুর হয়ে গেছিল যে ওই পরিস্থিতিতে 5ই আগস্ট কিংবা 36শে জুলাইয়ের পরই বা 2 মাসের মধ্যে যদি কোনো নির্বাচন কন্ডাক্ট করা হতো, তাহলে সেটা হতো একটা অন্যায়, কারণ সিস্টেমটাই ছিল নষ্ট। কারণ বিএনপিও কিন্তু প্রথম থেকে একটা কথা আজহার মনে রাখবেন, একদম খুব পরিষ্কারভাবে বলে এসেছে, জনপ্রশাসন, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন, এই 4টাকে মোটামুটিভাবে সংস্কার না করে নির্বাচন করা যাবে না। আজকে আপনি আমাকে 1 বছর বা 12 মাস পরে বসে যদি বলেন যে কিছু সংস্কার না করে তো নির্বাচন হবে না, 1 বছর তাহলে কি করলো বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার? এই প্রশ্নটা তো আমি রাখতেই পারি আপনার কাছে। যদি একেবারে দফা ধরে আসি, তাহলে আহতদের চিকিৎসা এবং নিহতদের পুনর্বাসনে তো এই সরকার মিজারেবলি ফেল করেছে। বিচারিক ব্যবস্থা সেটা কিন্তু একটা মাত্র ট্রাইব্যুনালের আন্ডারে খুব ধীর গতিতে চলছে। বিচারিক ব্যবস্থাটা নিয়ে অনেক বেশি কমেন্ট এই জন্য করতে চাই না যে তাড়াহুড়ার বিচারে নানা ধরনের ব্যত্যয় ঘটার সম্ভাবনা থাকে, কাজেই তারা যে গতিতে এগোচ্ছেন সেইটাকে আসলে একেবারে অমূলকও বলার সুযোগ নাই। কিন্তু সেই ক্ষেত্রে এখানে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হলো না কেন? 2000-এর বেশি মানুষ মানবাধিকার লঙ্ঘন করে যেইভাবে এদেশে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তাদের 2000 লোক কিংবা এবং তাদের সাথে সংশ্লিষ্ট যে অন্যান্য সরকারের অংশগুলো যাদের নাম আসেনি কিন্তু যারা এটাতে সংশ্লিষ্ট ছিল, তাদের বিচারকে আপনি আজহার মনে করেন যে ওই একটা মাত্র মানে ট্রাইব্যুনাল করতে পারে? ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর মধ্যে কার্যক্রম শুরু করেছে, যেটি এখন দেখা যাচ্ছে ওরা ওদের প্রথম সেশনগুলো করছে। আবার ধরেন আলাদা বিচার বিভাগীয় যে সচিবালয়, সেইটা স্থাপনের কথা হচ্ছে। আপা, আপনার কাছ থেকে আরও আমরা অনেক প্রশ্ন করব, বিশেষ করে ধরেন যে এই নির্বাচনের আগে যে আইনসভার যে একটা সংস্কার, আইনসভার যে একটা নতুন ফরম্যাট, নির্বাচন পদ্ধতি, এগুলো নিয়ে তো রাজনীতির মাঠে আলোচনা হচ্ছে, সেগুলো নিয়ে আপনার কথা শুনবো। আপা, আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক এই মুহূর্তে যাচ্ছে একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। আপা, আমরা আলোচনায় ছিলাম, যেটি বলছিলেন যে উল্লেখযোগ্য অনেক সংস্কার হয়নি। আপনি প্রশাসনের সংস্কারের কথা বললেন, বিচার বিভাগের সংস্কারের কথা বললেন, কিন্তু আপা এই নির্বাচন মানে এই যে একটা আইনসভার একটা বড় সংস্কার চাইছে দলগুলো, এবং যেটি অবশ্যই বলতে হবে যে 31 দফার মধ্যে কিন্তু দ্বিকক্ষ আইনসভা বিএনপি চেয়েছে, মানে ওই 31 দফার মধ্যেও আছে। সেই জায়গায় আবার নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি মানে একমত হতে পারছে না। মানে এইটা কি মানে বিএনপি দ্বিকক্ষ চাইছে কিন্তু আবার বিএনপি একমত হচ্ছে না, এই বিষয়টা কেমন? আচ্ছা, না না, এই পয়েন্টটা কিন্তু সঠিক নয়। আমি একটু ক্ল্যারিফাই করি। এটা তথ্যগত কোনো একটা গ্যাপ আছে এখানে। প্রথমত আপনি বললেন যে আমি বলছি সংস্কার হয় না, আমি একবারও বলিনি কথাটা। সংস্কার কাজ চলছে, বিচারিক কার্যক্রমের গতি ধীর, আমি সেটা বলেছি। এবং আমাদের যে বিচারিক ব্যবস্থার সংস্কার, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে হয়েছে। এর বাইরে আপনি যদি নির্বাচন কমিশন দেখেন, সেখানেও একটা আমূল সংস্কার এসেছে। এবং এতদিন পরে কিন্তু মামলাগুলো কিছু কিছু দৃশ্যমান হচ্ছে। আপনি যেটা বলছেন যে আমরা দ্বিমত করছি কোথায়, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে তো কোনো দ্বিমত নাই, এটা নিয়ে তো কোনো কথাই নাই। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তো বিএনপিরই প্রস্তাব। এখন তাহলে দ্বিমতের পয়েন্টটা কোথায়? নির্বাচনী ব্যবস্থা নিয়ে যে দ্বিমত নিয়ে এখন মাঠে কথা হচ্ছে, সেটা হচ্ছে পিআর ব্যবস্থা। এই জায়গাটাতে জেনারেলি পিআর ব্যবস্থা জেনারেল ইলেকশনের জন্য, প্লিজ নোট করেন, এই যে আপনার 13টা সংস্কার কমিশন সংস্কার প্রস্তাবনা দিয়েছে এবং ঐক্যমত্য কমিশন যেই প্রস্তাবনা নিয়ে আমাদের সাথে আলাপ আলোচনা শুরু করেছে সব রাজনৈতিক দলগুলোর সাথে, সেখানে কোথাও জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হবে এই কথাটা নাই।
প্রতিটা দল তাদের রেকমেন্ডেশন তখন দিয়েছিল। সেই রেকমেন্ডেশনে কোথাও তারা উল্লেখ করেনি যে তারা জাতীয় নির্বাচন পিআরে চায়। পিআর কথাটা তাইলে আসছে কোথায়? একটা মাত্র জায়গায় পিআর নিয়ে এখানে আলোচনা আছে, সেটা হচ্ছে উচ্চ কক্ষ পিআরে নির্ধারিত হবে না নিম্ন কক্ষের ভোটের অনুপাতে হবে। এইখানে বিএনপি উচ্চ কক্ষে পিআর পদ্ধতিটাতে এখনো পর্যন্ত একমত হতে পারেনি। কাজে এই হচ্ছে ডিফারেন্স। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আমাদের মধ্যে কোনো ডিবেট বা ডাউট নাই। দিস ইজ দ্য সিস্টেম উই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা ভেবেছে, এটা নিয়ে কাজ করছে। আচ্ছা, জি আপা, স্পষ্ট আপা, স্পষ্ট আপনার বক্তব্য একদমই স্পষ্ট। আপনি স্পষ্টই করেছেন সবকিছু। যেইটা মানে প্রশ্নটা করতে চাই আমরা, মানে এই ধরেন যে অন্য দলের ওই প্রশ্নগুলো আমার এখানে করতে হয়, কারণ আমরা তো এখানে আমি আর আপনি মানে উপস্থাপক এবং একজনই গেস্ট। সেটা হলো যে অন্য যে দলের রাজনীতিকরা আছেন তারা বলছেন যে বিএনপি যখন বলছে জাতীয় সরকার, অর্থাৎ সবাইকে নিয়ে সরকার গঠন করবে, তাহলে যেখানে সবার আসার সুযোগ আছে সেই নির্বাচন পদ্ধতিতে বিএনপি কেন আসতে চায় না? না না, প্রথমত আপনি আবারও বলেন, আপনি ক্লাস 10-এর পড়া পড়িয়েছেন ছেলেমেয়েদের, আপনি কি কোশ্চেন করবেন ক্লাস 12 থেকে? ওটা সম্ভব? আপনার টোটাল সংস্কার প্রস্তাবনা, জুলাই সনদ যেটা নিয়ে কাজ চলছে, আজকে 4টা মাস ধরে যে রাজনৈতিক দলগুলো বসেছে তারা মত বিনিময় করেছে জাতীয় নির্বাচন পিআরে হবে, এই কথাটাই তো ভাই ওখানে নাই। এখন দেখেন পিআর নিয়ে যারা কথা বলছেন এটা তাদের রাজনৈতিক দাবি হতে পারে, তো এটা তাদের রাজনৈতিক দাবি হতে পারে। তারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, তারা ডেফিনেটলি পিআর নিয়ে কাজ করবেন, তারা দাবি তুলবেন, সাধারণ জনসাধারণকে অ্যাওয়ার করবেন, এবং সাধারণ নির্বাচনে তারা যদি জনসাধারণের মতামতকে তাদের পক্ষে আনতে পারেন তারা ভোট পাবেন। এই জায়গাটায় পিআর পূর্ব শর্ত কেন হবে এইটা তো সুযোগ নাই, কারণ এই সরকারের সাথে তারা প্রস্তাবনা তো পেশ করেছেন। তা কোন দল কি ধরনের রাজনীতি করতে চান, কি ধরনের সংস্কার চান, সেই প্রস্তাবনা কি আজহার দেননি সব দলগুলো একসাথে? সেটার ভিত্তিতেই কি আজকে আমরা বসছি না? এই যে সংস্কার সবাই যে পিআর চাইছে সেরকমটাও না। বিশেষ করে আমরা দেখলাম যে এনসিপি কিন্তু পিআর চায়নি। গতকাল আমরা দেখলাম যে এনসিপির একজন নেতা ওই জামাতের সমাবেশে বলল, তারা তো মানে তাদের বক্তব্যটা এমন ছিল যে উচ্চকক্ষ চায় না, যদি পিআর হয় বিএনপি বা কেউ কেউ এরকম বক্তব্য দিচ্ছে তাহলে জাতির সাথে প্রতারণা করছে। মানে আসলে কি মানে এই বক্তব্য দেওয়ার সময় আসছে? বিএনপি তো সেই উচ্চকক্ষে পিআর মেনেও নিতে পারে নাকি? না, এখনো আমরা সত্যি কথা কি আলাপ আলোচনাটা এমন জিনিস যে এটা আপনি জাস্ট বলতে পারেন না আগামীকাল কি দাঁড়াবে। বিএনপি তার সর্বোচ্চ চেষ্টা করেছে বা করে যাচ্ছে। আজহার, আপনাকে যদি আমি বলি, আপনি দেখুন একটা সংস্কার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে সরকারের মেয়াদ 10 বছর, যেটা বা 2 পর হলে 2 মেয়াদ, পূর্ণ মেয়াদ হলে 2 মেয়াদ, টোটাল কথায় 10 বছর। এখন আপনি যদি রাজনৈতিক সম্ভাবনার প্রশ্নে আসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যতখানি সম্ভাবনা আছে একাধিকবারে মানে প্রধানমন্ত্রী হওয়ার, এটা কিন্তু এই মুহূর্তের বাস্তবতায় এককভাবে আর কোনো দলের প্রধান বা কারো নাই। এই যা বাস্তবতায় জনাব তারেক রহমান কিংবা তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন এই সম্ভাবনাটাকে স্যাক্রিফাইস করে, এটাকে ছোট স্যাক্রিফাইস ভাবার কারণ নাই, কিন্তু এটা অনেক বড় স্যাক্রিফাইস। আমরা কি চেয়েছি? আমরা চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বতোভাবে চাইছে ঐক্যটা টিকে থাকুক, সব দলগুলো সহনশীল পর্যায়ে আসুক, এবং তারা এই একমত হয়ে মোটামুটিভাবে আমরা একটা গণতন্ত্রের পথে আমাদের উত্তরণ হোক। নির্বাচন ব্যবস্থা ছাড়া আসলে আর কোন রাস্তা আছে যেটা দিয়ে আপনি গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ ঘটবে? আসলে বলুন তো, এই যে 5ই আগস্ট বা 36শে জুলাই থেকে আজকে পর্যন্ত যাই ঘটে যাচ্ছে, এটা যে আপনি রেটিফাই করবেন বা এটা যে সংবিধান সম্মত করবেন বা বাংলাদেশের আইনে এইটা যে বৈধ কার্যক্রম, সেই ইয়েটা আপনি কোথা থেকে পাবেন? সেই ম্যান্ডেটটা, সেটাও তো আপনাকে সংসদই দেবে। নির্বাচনকে তো আসলে প্রতিটা দলকে নির্বাচনকে ওয়েলকাম করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার তার সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু ক্যাপাসিটি লিমিটেড, অন্তর্বর্তী সরকারের কিন্তু সক্ষমতা লিমিটেড। কারণটা কি? অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে স্রেফ একটা টপ লেয়ার, তার পেছনে তাকে ব্যাক দেওয়ার জন্য কোনো নিজস্ব রাজনৈতিক দল নাই, টপ টু বটম। কিন্তু তাদের কোনো এটা স্পষ্ট, কিন্তু মানে ধরেন যে ঐক্যমত্য যে কমিশন আছে কিংবা ঐক্যমত্য কমিশনের কথা যদি ধরি, এই যে
তারা বলছে যে যেমন তাদের 15 তারিখে হবে তাদের হলো জুলাই চার্টার বা জুলাই সনদ ঘোষণার একটা টার্গেট ছিল, এবং তারা কিন্তু ওই ঐকমত্য কমিশনগুলোর যে বৈঠক সেখানে তো সব দলই অংশ নিচ্ছে, বিএনপি খুব সক্রিয়ভাবেই অংশ নিচ্ছে বড় দল হিসাবে, কিন্তু ঐকমত্য কমিশন থেকে আসছে যে দলগুলো একমত না হবার কারণে এই জিনিসটা পিছিয়ে যাচ্ছে। আপনার কাছে যে প্রশ্নটা রেখে বিরতিতে যেতে চাই সেটা হলো যে ধরেন আপনি বললেন যে 10 বছর মেয়াদ বিএনপির, মানে বিএনপি শুরুতে কিন্তু এটা একমত ছিল না, পরে আবার একমত হলো, মানে এই যে সব জায়গায় একটু লেট মানে একটু দেরি করে ফেলছে কি বিএনপি? এই উত্তর আপনার কাছ থেকে নেব আপা, সঙ্গেই থাকুন। দর্শক ভোটের ট্রেন যাচ্ছে আরেকটি বিরতিতে। বিরতির পর স্বাগত দর্শক, দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। আবার আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম, মানে এরকম একটা ধারণা মাঠে তৈরি হয়েছে যে দেরিটা বিএনপির জন্য হচ্ছে, কি উত্তর দেবেন? না, আসলে উত্তর তো দিতেই হবে। সেটা হলো যে বিএনপি তো একটা দল ভাই, এবং এক দুইজনের দল না, এটা একটা বৃহৎ দল। এখানে সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের নির্দিষ্ট ফোরাম আছে। আমরা যখন আমাদের সংস্কার প্রস্তাবনাগুলো আমাদের কাছে পাঠানো হয় তখন কিন্তু আমরা সবগুলোর অ্যান্সার দিয়েছিলাম। সব ডিফারেন্ট ফোরাম, যেখানে যেখানে প্রযোজ্য, যেই ফোরাম রেলেভেন্ট তারাই কাজ করেছেন। এখন যখন আপনি বলছেন যে 70 অনুচ্ছেদের সংশোধন কিংবা আপনার 10 বছর সরকারের 10 বছর এক ব্যক্তির 10 বছর মেয়াদে প্রধানমন্ত্রিত্ব, এই সবগুলোই কিন্তু আমাদের সুনির্দিষ্ট ফোরামে আলোচনা করে সেই সিদ্ধান্তটা নিতে হয়। এটা কিন্তু হঠকারী কোনো সিদ্ধান্ত না। আমরা আজকে যে সংস্কারগুলো আনবো সেই সংস্কারগুলো আগামীর বাংলাদেশ বিনির্মাণের একটা পিলার হবে। কাজে এই জায়গাটায় একটা প্রস্তাবনা আসবে আর সাথে সাথে বিএনপি রাজি হয়ে যাবে। এই প্রসঙ্গে একটা চমৎকার কথা বলেছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, হাসতে হাসতেই বোধ হয় আপনাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে সব কথাতেই যদি একমত হয়ে যাবো তাহলে তো আর আলাপ আলোচনার আপনারা বলতেন আমরা ম্যান্ডেট দিয়ে দিতাম, এটা না। তাহলে কি একদম খুব পরিষ্কারভাবে একটা হাসির মাধ্যমে তিনি একটা মেসেজ দিয়েছেন। আমি কতটুকু স্যাক্রিফাইস করতে পারবো জেনুইনলি, আসলে যেটা আমি যদি রাষ্ট্র ক্ষমতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পায়, সেক্ষেত্রেও কতটুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে করতে পারবে বা ছাড়তে পারবে, সেইটা কিন্তু সুস্পষ্ট ধারণা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। এটা স্পষ্ট, যারা রাজনীতি বিশ্লেষক আছেন তারা কিন্তু এভাবেই বলেন যে বিএনপি বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব বেশি নিতে হবে, হয়তো স্যাক্রিফাইসটাও বেশি করতে হবে, এবং তার একটা নমুনা তো আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে তারেক রহমান, যিনি পোটেনশিয়াল প্রধানমন্ত্রী বাংলাদেশের, এরকম অনেকে মনে করেন, তিনি কিন্তু বা বিএনপি কিন্তু ওই দিকেও একটা করলেন। কিন্তু একটা প্রশ্ন এখানে করতে চাই আপা, এই যে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক, তাহলে কি এখানেও বিএনপি কোনোভাবে রাজি হতে পারে কিনা? এটা কিন্তু সংবিধান সংস্কার কমিশনের কিন্তু প্রস্তাব ছিল। এ ব্যাপারে আপনি কোনো হাইপোথিসিস দিতে পারেন কিনা? হাইপোথিসিসও দিতে চাই না। আমি দলের যেই পর্যায়ে আছি এই ধরনের পলিসি মেকিংয়ে হাইপোথিসিস দেওয়ার আমার সুযোগ নাই। তবে আমি আশাবাদী, কারণ বিএনপি তার সর্বোচ্চ চেষ্টা করছে যেন আমরা জুলাই সনদটা, একটা চমৎকার জুলাই সনদ জাতিকে উপহার দিতে পারি। আজকে একটা বছরের যেটা হয়েছে, যেই 36শে জুলাইয়ের 1 বছরের মধ্যে আমরা দেখাতে চাই যে আমাদের মধ্যে একটা ঐক্য, একটা সার্বিক, আপনি যাই বলুন না কেন, আমরা প্রত্যেকেই মাঠে এখন নির্বাচনের রাজনীতি করছি। ফলে নানা ধরনের কথোপকথন, দোষারোপ, পারস্পরিক বিষোদ্গার, এগুলা কিন্তু প্রপার ডেমোক্রেটিক প্র্যাকটিস যদি এটা নোংরা না হয়ে যায়, তাহলে কিন্তু এটা একটা হেলদি রাজনৈতিক প্র্যাকটিস, এটা চলতে থাকবে। কিন্তু মোটের ওপরে যে আপনার ঐক্যটা কোন বিষয়ে, যে আমরা 36শে জুলাই কিংবা 5ই আগস্টকে ব্যর্থ হতে দিব না। আমরা এই রাস্তা ধরে, এই যে আমরা যেতে নতুন বাংলাদেশ পেয়েছি, এটাতে গণতান্ত্রিক উত্তরণটা যেন যথাযথ হয়, এবং আমরা যেন সবাই একসাথে, প্রত্যেকটা দল আমাদের ভিন্নতা নিয়ে, আমাদের মতাদর্শের নানাবিধ ডিফারেন্স নিয়ে আমরা যেন এক জায়গায় অ্যাটলিস্ট এই রাস্তাটায় হাঁটতে পারি। এইটাই বিএনপির টার্গেট। আপা, স্পষ্ট আপনার কথা, যেটা হলো যে আমরাও এই বিষয়গুলো রাজনীতির মাঠেও দেখছি যে বিএনপিকে বিভিন্ন বিশ্লেষক বলেন যে এরা সেন্ট্রিস্ট, বাট একটু ডানপন্থী সেন্ট্রিস্ট, এরকম কথা আছে। অনেকে ইন্ডিয়ান রাজনীতির একটা ব্যাপার আছে, এগুলো বিশ্লেষণে উঠে আসে। কিন্তু এখন যে রাজনীতির মাঠে আমরা দেখছি যে ইসলামী দলগুলো সমাবেশ করছে, সেখানে বিএনপি নেই, কিংবা আবার যে দেখছি যে অভ্যুত্থান পক্ষেরই যে দলটা
বা যারা নেতৃত্ব দিয়েছে একটা দল করলো তাদের সভা সমাবেশে হামলা, মানে এই জিনিসগুলো মানে কি, মানে এগুলো কিভাবে দেখছে বিএনপি আসলে, একটু আপনার কাছে একটু জানতে চাই। প্রথমত আপনি যেটা বললেন যে ইসলামিক দলগুলোর প্রোগ্রাম, এই প্রত্যেকেই তো ডিফারেন্ট ডিফারেন্ট নির্বাচনকে সামনে রেখে তাদের শ্রেষ্ঠত্ব বা রাজনীতির মাঠে তাদের প্রাসঙ্গিকতা এগুলো নিয়ে তো সকলেই চেষ্টা করবে। আর রাজনৈতিক যে আপনি প্রোগ্রামের কথা বললেন, আমরা সর্বশেষ যে প্রোগ্রাম হলো সেখানে বিএনপি দাওয়াতি পায়নি, কাজে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ভিন্ন রাজনৈতিক দল, ভিন্ন বাস্তবতা, তাদের এটা স্বাধীনতা আছে তারা কাকে ডাকবেন কাকে ডাকবেন। তারা অবশ্য মিডিয়াতে বলছে যে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়েছিল সমাবেশ। এটা এটা ওনাদের ব্যাপার। আমি এটা সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করেছেন যে আপনি বোধহয় গতকালকে জানেন, যেহেতু দাওয়াতটা ওই লেভেলেই করা হয়, আমরা তো নিশ্চয়ই সাধারণ কর্মী তাদের অনুষ্ঠানে অংশ নেবেন সেই লেভেলে দাওয়াত করি না, তাই না? দাওয়াতটা তো করা হয় যে নেতৃস্থানীয় কেউ যাবেন, দলের একেবারে টপ লেভেলের। কাজে সেইখান থেকে যেহেতু আমি শুনেছি, আমি জানি, আমি আমার জানাটা বলছি। এটা এমন কখনো হয়নি যে বিএনপি কোনো প্রোগ্রাম রিফিউজ করেছে, একটা ছাড়া। সেটা হচ্ছে একটা নারীদের বিরুদ্ধে তারা এদের একটা সমাবেশ ছিল। বিএনপি যেহেতু সেখানে অনেকগুলো বিষয় একমত নয়, কাজে সেখানে বিএনপি উপস্থিত থাকেনি। আর আরেকটা বিষয় আপনি যেটা বলছেন, আরেকটা পার্ট কি ছিল আপনার প্রশ্নের? এই যে এনসিপির বিভিন্ন, যেমন আমরা দেখলাম যে কক্সবাজারে এনসিপির উপর একটা হামলা হলো, বা মানে এটা তো মত প্রকাশ যে সবাই সবার মতো করে সমালোচনা করবে, এই জন্যই তো আপনারাও বলেন বা সবাই বলে, এই জন্যই তো 5 আগস্ট একটা স্বৈরাচারকে খেদানো হলো, যেটা বলা হয়। ধন্যবাদ আপনাকে এটা আমাকে এক্সপ্লেইন করার সুযোগ দেওয়ার জন্য, কারণ এটা প্রয়োজন। গত রাতে আপনি যদি দেখেন, আমাদের সম্মানিত মহাসচিবের সুস্পষ্ট এটা স্টেটমেন্ট এসেছে। আমরা এটা খুব মানে প্রবলভাবে এটা নিন্দা জানিয়েছি, কিন্তু বাস্তবতাটা একটু আপনাকে বলি। আপনি যদি বিভিন্ন জায়গায় যে খালি উস্কানিমূলক বক্তব্যই দিতে থাকেন, হাইপের পলিটিক্স হতে পারে, কিন্তু আসলে পলিটিক্সটা হেলদি হয় না। আপনি এখানে যখন ওই ধরনের আমরা কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কথা আরো শুনতে পারলে আমাদের ভালো লাগতো। আপনার বক্তব্য স্পষ্ট আপা, আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। আশা করি অন্য কোনো পর্বে আবার আপনার সাথে কথা হবে। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।